বাংলাদেশে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে হচ্ছেন নতুন শিক্ষামন্ত্রী? চলুন সরাসরি দেখে নেওয়া যাক এই দৌড়ে কে এগিয়ে আছেন, আর তার কাছে সবার প্রত্যাশাগুলোই বা ঠিক কি। তো প্রশ্নটা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার এত বড় একটা দায়িত্ব কার কাঁধে যাচ্ছে? দেখুন, নাম কিন্তু বেশ কয়েকটাই শোনা যাচ্ছে, তবে অভিজ্ঞতার কারণে একজনের নাম বারবার সামনে চলে আসছে। যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, তিনি কিন্তু আগেও এই মন্ত্রণালয়ের সাথে সরাসরি যুক্ত ছিলেন। আর সত্যি বলতে তার আগের কাজগুলোই তাকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। হ্যাঁ, নামটা হচ্ছে আ.ন.ম. এহসানুল হক মিলন। তিনি চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য। আর তার বড় পরিচয়টা হচ্ছে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। ২০০১ থেকে ২০০৬ এই ৫ বছরে তিনি শিক্ষা খাতে বেশ কিছু, বলা যায় কঠোর কিন্তু খুব দরকারি কিছু পদক্ষেপ নিয়েছিলেন, আর এই পদক্ষেপগুলোর কথা কিন্তু অনেকেই এখনও মনে রেখেছেন। তার সময়ে সবচেয়ে বড় কাজগুলোর একটা ছিল সারা দেশে পরীক্ষার হলে যে নকলের মহোৎসব চলত সেটা বন্ধ করা। এটা তখনকার শিক্ষা ব্যবস্থার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, জানেন। শুধু তাই না, তিনি প্রশ্ন ফাঁস ঠেকানো, এমনকি কারিকুলাম আর উপবৃত্তি বিতরণের সিস্টেমেও বড় ধরনের সংস্কার এনেছিলেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সব অনিয়ম রুখতে তিনি প্রায় হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন প্রান্তে হুটহাট সফরে যেতেন। তার এই যে একটা ব্যতিক্রমী আর সরাসরি অ্যাকশনে যাওয়ার ব্যাপারটা, এটাই তাকে সারা দেশে পরিচিত করে তুলেছিল। স্বাভাবিকভাবেই তার এই কঠোর পদক্ষেপগুলোর কারণে সাধারণ ছাত্রছাত্রী আর অভিভাবকদের কাছে তিনি একজন কাজের মানুষ হিসাবে পরিচিতি পেয়েছিলেন, আর তার উদ্যোগগুলো তখন বেশ প্রশংসা পেয়েছিল। কিন্তু কথা হচ্ছে, অতীতের সাফল্য এক জিনিস আর বর্তমানের চ্যালেঞ্জ আরেক জিনিস। যিনি নতুন মন্ত্রী হন না কেন, তাকে কিন্তু এখনকার কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তো চলুন দেখি এখনকার শিক্ষার্থী আর শিক্ষাবিদরা আসলে কি চাইছেন। ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় দাবিগুলোর একটা হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থাটা আবার চালু করা। আচ্ছা, এটা কি? সহজ কথায়, কোনো স্টুডেন্ট যদি একটা সাবজেক্টে ফেল করে, তাহলে তাকে পুরো একটা বছর নষ্ট করতে হবে না, শুধু ওই এক বিষয়ের পরীক্ষা দিয়ে সে পরের ক্লাসে উঠে যেতে পারবে। মানে মূল আইডিয়াটা হলো, একটা মাত্র ভুলের জন্য যেন পুরো একটা বছর জীবন থেকে চলে না যায়। কারণ একটা বছর নষ্ট হওয়া মানে কিন্তু শুধু সময় নষ্ট না, এটা একজন ছাত্র বা ছাত্রীর ক্যারিয়ার, তার মানসিক স্বাস্থ্যের ওপরও কিন্তু বিরাট একটা ধাক্কা দেয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ দাবি আছে বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটা নিয়ে। ছাত্রছাত্রীরা কি চায়? তারা চায় যখন খাতা চ্যালেঞ্জ করা হবে, তখন যেন শুধু নম্বরগুলো আবার যোগ করে দেখা না হয়, বরং পুরো খাতাটা যেন নতুন করে একজন পরীক্ষক দেখেন। তাদের কথা হলো, দরকার হলে ফি বাড়ানো হোক, কিন্তু মূল্যায়নটা যেন ঠিকঠাক হয়। এগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জরুরি দাবি আছে, যেমন ২০১৬ সালের আগে যেমনটা ছিল, মানে সৃজনশীল, নৈবেক্তিক আর প্র্যাকটিক্যাল মিলিয়ে একসঙ্গে পাস করার যে নিয়মটা ছিল, সেটা ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ানো, আর অবশ্যই শিক্ষক আর ক্লাসরুমের যে সংকট আছে সেটা দূর করা এবং শিক্ষা খাতের জন্য যথেষ্ট বাজেট বরাদ্দ করা। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। একদিকে আছেন একজন সম্ভাব্য প্রার্থী যার অতীতে বেশ কিছু সাফল্য আছে, আর অন্যদিকে আছে বর্তমান সময়ের এই বিশাল সব চ্যালেঞ্জ। তো ভবিষ্যতের রাস্তাটা তাহলে কেমন হতে পারে? একদিকে আমরা দেখছি অতীতে নকল বা প্রশ্ন ফাঁসের মতো প্রশাসনিক সমস্যাগুলো সামলানোর সাফল্য, আর অন্যদিকে এখনকার দাবিগুলো কিন্তু একদম একাডেমিক আর সিস্টেম কেন্দ্রিক সংস্কার নিয়ে, মানে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক ধরনের চ্যালেঞ্জ। তো শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যিনি নতুন শিক্ষামন্ত্রী হন, তার সাফল্যের আসল মাপকাঠি কি হবে? অতীতে যা করেছেন সেগুলোর পুনরাবৃত্তি করা, নাকি বর্তমানের এই জরুরি একাডেমিক দাবিগুলো পূরণ করে শিক্ষা ব্যবস্থায় সত্যিকারের একটা গুণগত পরিবর্তন আনা? আসলে এই উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ।